অশ্নীর গ্রোভারের একটাই ট্যাগলাইন হওয়া উচিত, গাঁড় মে দম নেই ফির ভি হাম কিসি সে কম নেই। সিরিয়াসলি বলছি, যখন বিগ বসে গেছিল অশ্নীর এবং সালমান খান ওকে কথাগুলো বলছিল, তখন অশ্নীরের ভাই এই দম বা এই যে অ্যাটিটিউডটাও দেখাবার চেষ্টা করে, ফেক অ্যাটিটিউডটা, সেটা কোথায় ছিল? এই যে পয়েন্টসগুলো, আজকে রিসেন্টলি অশ্নীর একটা ইভেন্টে গেছিল এবং সেখানে সে বলেছে সালমান বেকার বেকার আমার সাথে পাঙ্গা নিয়েছে, নিজের কম্পিউটার খাড়া করেছে, আমার কোম্পানির যদি তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হও তাহলে আমার থ্রু দিয়ে তোমাকে যেতে হবে, আমার সাথে দেখা করনি, এটা হতে পারে না, আর যদি নাম না জানো তাহলে কেন আমাকে ইনভাইট করেছো, এই ধরনের কথাবার্তা সে বলেছে। আমার কথা হচ্ছে, তার যদি পয়েন্টসগুলো ঠিক হয়ে থাকে বা তার যদি যুক্তিযুক্ত কিছু পয়েন্টস থেকে থাকে, তাহলে সে সেই কথাগুলো সালমান খানের সামনে বলতে পারলো না কেন ওই স্টেজের মধ্যে? এবং তার পরবর্তীতে বেরিয়ে এসে সে যখন পরবর্তী দিনকে একটা টুইট করেছিল, সেখানেও কেন এই পয়েন্টসগুলো তখন ক্ল্যারিফাই করেনি সে? কারণ তার ধক ছিল না, সালমানের সামনে দাঁড়িয়ে বলার ধক ছিল না, 1% ধক ছিল না। কিন্তু এখন বেকার আবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার জন্য এরকম কথাবার্তা সে বলছে। আবার হয়তো ফিউচারে কখনো সালমানের সামনে যদি ফিউচারে বাই চান্স পড়ে যায়, যেটা আমার মনে হয় না আর পড়বে, ও মানে কনসিয়াসলি ব্যাপারটাকে এড়িয়ে যাবে, তাহলে তখন দেখবো কত বলতে পারে। ভাই তোর যদি এতই দম, তাহলে তুই সালমানের সামনেই কথাগুলো বললি না কেন? প্রথম কথা এটা। সেকেন্ড হচ্ছে যে বলছে যে যদি তুমি নামই জানতে না তাহলে আমাকে ডাকলে কেন? হতে পারে ওখানে কি সালমান খান কথাটা কি বলেছিল, যে আমি তোমাকে তো চিনি না, ঠিক আছে, তুমি যে যে কথাগুলো বলেছো আমি তোমাকে পার্সোনালি চিনি না। আপনি একটা লোককে, বিগ বস প্রথম কথা তো সালমান খানের নিজের বাবার সম্পত্তি নয়, সেটা তো একটা টিভি চ্যানেল চালাচ্ছে, সেখানে তারা কারণ লোককে ইনভাইট করেছে, তার ডিটেলস সালমান খানকে দিয়েছে, তো সেই অনুযায়ী আর কি সালমান খান জানে যে অশ্বিনী গ্রোভার বলে একজন অমুক অমুক কোম্পানির মালিক, সে আসছে, এইটুকু জানে। কিন্তু সালমানের বক্তব্য হচ্ছে যে তুমি আমাকে নিয়ে যে একটা পডকাস্টে এরকম ধরনের কথাবার্তা বলেছো, তো আমি তো তোমাকে পার্সোনালি চিনি না, তুমি যে যে প্রাইস টাইস ইত্যাদি কোট করে মানে পাবলিকলি বলছো, এগুলো তো এই ধরনের কথা হয় না, আমি তোমাকে পার্সোনালি চিনি না, এটা সালমান খান বলতে চেয়েছে। ঠিক আছে, তার সাথে তোমার বিগ বসে তোমাকে ডাকলো কেন? কারণ সালমান খান তো আর পার্সোনালি বলে বলে ইনভাইট করে না যে এই লোকটাকে ডাকো, ওই লোকটাকে ডাকো, একে এই করো। এগুলো আগে থেকে স্ক্রিপ্টেড জিনিসপত্র হয় এবং এগুলো টিভি চ্যানেলই বেশিরভাগ এই ধরনের ডিসিশন নিয়ে থাকে। ঠিক আছে, এটা সালমান খানের তো নিজের শো নয়, মানে সালমান খান তো জিনিসটা পরিচালনা করছে না, তো এটা খুব বোকা বোকা একটা কথা হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেও আপনাকে, মানে আমি তার মানে বুঝতে চাইছি যে অশ্বিনী গ্রোভার নিজের মানে কোম্পানিতে এতগুলো যে এমপ্লয়কে রাখতো, তাদেরকে মাইনে দিত, তো তাদের কাজটাও নিজেই করে দিত, তাহলে কি তাদেরকে মুখ দেখে মাইনে দিত? আমার কথা হচ্ছে যে পিআর মার্কেটিং এটা সেপারেট একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে যদি কাউকে হায়ার করছে, তার সাথে কোম্পানির মালিক গিয়ে হয়তো দেখা করতে পারে যে, এবং অশ্বিনীর তো একা মালিক ছিল না, সেখানে তো আরো মাল্টিপল ওনার্স ছিল, তো সেখানে তারা সালমানের সাথে কথা বলেছে কিনা, কি করেছে কিনা, সেটা আমরা কি দেখতে যাচ্ছি? সালমান মানে অশ্বিনীরই সবকিছু দেখতো, সব ডিপার্টমেন্ট সামলাতো, এটা কি করে প্র্যাকটিক্যালি পসিবল হতে পারে আমি জানি না। মানে এরকম হতেই পারে যে আমার কোম্পানি, ধরুন আমার কোম্পানি লন্ডন থেকে আমি চালাচ্ছি, মেন হেডকোয়ার্টার্স লন্ডনে, আমি লন্ডনে অপারেট করি, তো ইন্ডিয়ার জন্য কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো এখানকার যে মার্কেটিং এবং পিআর টিম থাকবে, তারা তার সাথে কন্ট্যাক্ট করবে, তার সাথে এগ্রিমেন্ট করবে, সবকিছু করবে, প্ল্যানিং ইত্যাদি, তারপর তারা এজেন্সিকে হায়ার করবে, তারপরে তারা অ্যাড শুট করবে। তো সেখানে আমার ডাইরেক্টলি ইনভলভমেন্ট কি করে হচ্ছে? আমি এই কথাটা ফিউচারে কি করে বলতে পারি যে আমার সাথে দেখা হয়েছেই তার মানে? তো এগুলো মানে কোনো সেন্স হয় না। তো ভাই ওই আপনার অপরিচিত ছবিটা দেখেছেন, ওখানে ক্লাইম্যাক্সে ওই আমাদের চিয়ান বিক্রম দেখবেন বারবার ওর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগটা থাকে, তো বারবার নিজের পার্সোনালিটিটা সুইচ করতে থাকে, বলে ও স্যার ও 5 खून मैंने नहीं किया, वो 5 खून मैंने ही किया, বারবার দেখবেন মানে এক্সপ্রেশন চেঞ্জ করতে থাকে ও। তো সেম জিনিসটা অশ্লীলের হয়েছে, মিডিয়ার সামনে হচ্ছে অপরিচিত হয়ে যায়, দেখায় আর কি বিশাল অ্যাটিটিউড সোয়াগ এরকম ওরকম দেখায়, আর অন্যদিকে সালমান খানের সামনে গিয়ে অম্বি হয়ে যায়, স্যার মুঝে ছোড় দিজিয়ে স্যার मैंने कोई खून नहीं किया, এরকম হয়ে যায় ওর অবস্থা। সিরিয়াসলি বলছি, আমার যা হাসি পেয়েছে ভিডিওটা দেখে, এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে সবাই অশ্লীলের এই যে দোগলাপানা, অশ্লীল পুরো পৃথিবীকে দোগলা দোগলা বলে বেড়ায়, অথচ সে নিজে বিশাল বড় দোগলা, সেটা সে বারবার প্রমাণ করে দিয়েছে। এবং এবারে তো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, যে অশ্লীলের অ্যাকচুয়ালিতে গানে দম নেই, সিরিয়াসলি বলছি। এবং এতদিন পরে মানে তাহলে বিগ বসের সময় বলতে পারতিস, তুই বেরিয়ে বলতে পারতিস, আচ্ছা চলো বিগ বসের প্ল্যাটফর্মে পোডিয়ামের একটা ভদ্রতা মেনটেন করবার জন্য, ডেকোরাম মেনটেন করবার জন্য তুমি সালমান খানকে বলনি, তাহলে বেরিয়ে পরের দিনকে যখন টুইট করলে সেখানে এই পয়েন্টার্স গুলো কেন রাখতে পারলে না, বা সেখানে তোমার অ্যাটিটিউড দেখালে না কেন? এতদিন পরে যখন লোকে তোমাকে কল আউট করা শুরু করেছে, লোকে তোমাকে নিয়ে খিল্লি করা শুরু করেছে, তখন তুমি সামনে এসে আবার নিজের একটা ওই ফেক অ্যাটিটিউড দেখাবার জন্য, একটা ইমেজ দেখানোর জন্য তখন তুমি আবার বলতে শুরু করলে। তো এটা দোগলাপনটা কে করছে? তাহলে দোগলাপনটা তুমি করছো।
তো যাই হোক, আচ্ছা আপনাদেরকে বলে দিই, এটাও কিন্তু এনক্যাশমেন্ট ভিডিও নাম্বার 2। কালকে একটা এনক্যাশমেন্ট ভিডিও করেছিলাম উদিত নারায়ণকে নিয়ে, যে বিষয়টা নিয়ে আমার কথা বলার কোনো দরকার ছিল না, বাট বলেছিলাম যেহেতু ট্রেন্ডি টপিক ছিল। সেম গোজ ফর দিস টপিক, এটাতেও আমার কথা বলার কিছু নেই, বাট সালমান খান যেহেতু ফিল্ম একজন পার্সোনালিটি, সে অ্যাসোসিয়েটেড আছে, তাই জন্য ভাবলাম এটা নিয়ে কথা বলি এবং একটু পয়সা কামাই, একটু ভিউজ কামাই, একটু সাবস্ক্রাইবার গেইন করি, তো সেই জন্যই ভিডিও বানানো। বাট যে কথাটা বললাম আমার এটাকে নিয়ে না কথা বললেও চলতো, কিন্তু যে কথাটা বললাম ওটা একদম দামি কথা বলেছি এবং ফ্যাক্ট বলেছি। আপনারা কারা এগ্রি করেন, কারা এগ্রি করেন না, ডিসএগ্রি করেন, যারা ডিসএগ্রি করেন তাদের কি যুক্তি, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।